প্রতিবেদনটি শুরু করার আগেই আপনাদের জানিয়ে দিই যে আমি 2021 সালের বিধানসভা নির্বাচনে বাড়ি বাড়ি গিয়ে যে পোস্টাল ব্যালটে ভোট হয় সেই ভোটও করিয়েছি অ্যাজ এ গভর্নমেন্ট সার্ভেন্ট হিসাবে অথবা এমপ্লয়ি হিসাবে। তারপরে নর্মাল যে ভোট হয় সেটা তো আমি করিয়েছি, সেই সঙ্গে আমি কাউন্টিংয়েও ছিলাম 2021 বিধানসভা নির্বাচনের। তারপরে 2024-এও আমি সেম কাজই করিয়েছি। অর্থাৎ সেক্ষেত্রে আমার একটা বাস্তব অভিজ্ঞতাও রয়েছে যে কাউন্টিংয়ের দিন, বিশেষ করে এই প্রতিবেদনটা যেহেতু কাউন্টিং নিয়ে, তো সেহেতু কাউন্টিংয়ের দিন কি কোনো রকমভাবে জালিয়াতি হতে পারে। অর্থাৎ কাউন্টিং নিয়ে কিন্তু বর্তমানে সবার মধ্যে একটা সন্দেহ রয়েছে যে কাউন্টিংয়ের দিন কি কোনো রকমভাবে ম্যানুপুলেট করা যেতে পারে, সরকারি আধিকারিকদের কি ম্যানুপুলেট করা যেতে পারে, এসডিও বিডিও অর্থাৎ যারা আরও ইআরও থাকবেন, যারা মাইক্রো অবজারভার থাকবেন, যারা স্পেশাল অবজারভার থাকবেন প্রতিটি কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলির জন্য, তাদেরকে কি কোনোভাবে ম্যানুপুলেট করা যেতে পারে। তো এই নিয়ে আপনাদের প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করবো। বন্ধুরা, এটা আমার পুরোপুরি আমার দৃষ্টিভঙ্গি, আমি এটা দেখেছি বা আমি এটা পর্যবেক্ষণ করেছি, তো এটা আমার দৃষ্টিভঙ্গি। তো সেক্ষেত্রে আপনাদের সঙ্গে সেটা মিলতেও পারে আবার নাও মিলতে পারে। তো সেক্ষেত্রে যদি মেলে তাহলে ভিডিওর কমেন্ট বক্সে জানাবেন, না মিললেও কমেন্ট বক্সে জানাবেন এবং আপনাদের মতামত কিন্তু কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। এটা ভারতবর্ষ, আপনাদের কথা বলার অধিকার রয়েছে, আপনি কমেন্ট করতে পারেন। আর যদি ভিডিওটি ভালো লাগে লাইক করে ভিডিওটিকে শেয়ার করতে ভুলবেন না। আপনাদের একটি লাইকে ভিডিওটিকে আরও 1000 জনের কাছে পৌঁছতে সাহায্য করে। দেখুন, আমি কতগুলো পয়েন্ট এখানে নোট করে রেখেছি, যেটা ছাড়া কিন্তু অনেক সময় আমরা ভুলে যেতে পারি, সে কারণে নোট করে রেখেছি। দেখুন, প্রথমে আমরা আসছি হচ্ছে ইলেকশনের সময় কি কি হয়। দেখুন, ইলেকশনে কি কি থাকে, একটা কন্ট্রোল ইউনিট থাকে, একটা ব্যালট ইউনিট থাকে, একটা থাকে হচ্ছে ভিভিপ্যাট থাকে। সেক্ষেত্রে কন্ট্রোল ইউনিটে ব্যালট প্রেস করা হয়, তারপরে ব্যালট ইউনিটে যে ভোটারের যাকে পছন্দ তাকে সেই বোতামে সে ক্লিক করে, তারপরে ভিভিপ্যাটে সেই চিহ্নটি নিচে নেমে পড়ে, অর্থাৎ দেখতে পারে সামথিং সেকেন্ড 5-6 সেকেন্ডে 7 সেকেন্ডের জন্য দেখা যায়। তো এটা গেল হচ্ছে টোটাল ভোটিং প্রসেস। এবার ভোটিং প্রসেস শেষ হওয়ার পরে কি হয় দেখুন, এক্ষেত্রে প্রথমে আপনাদের স্টেপ বাই স্টেপ বলি। এক্ষেত্রে যে কন্ট্রোল ইউনিট থাকে সেটা হচ্ছে মেইন। কন্ট্রোল ইউনিটের মধ্যে 3টে অপশন থাকে, সিআরসি আপনারা সবাই জানেন, একটা হচ্ছে ক্লোজ, তারপরে হচ্ছে রেজাল্ট, একটা হচ্ছে ক্লিয়ার। অর্থাৎ যখন মকপল শুরু হয় তখন প্রথমে ক্লোজ, ক্লিয়ার, রেজাল্ট ক্লিয়ার করতে হয়, তো মকপল শেষ হওয়ার পরে সেম প্রসেস আবার করতে হয়, এটা আপনারা সবাই জানেন। তো এখন ব্যাপারটি হচ্ছে যখন ভোটিং শেষ হয়ে যায়, মকপল শেষ হওয়ার পরে পুরো যেই কন্ট্রোল ইউনিট থাকে সেটাকে সিল করা হয় এবং কন্ট্রোল ইউনিটের একটা ইউনিক নম্বর থাকে। সেই যে পোলিং এজেন্ট থাকেন, পোলিং এজেন্ট কিন্তু কন্ট্রোল ইউনিটের যে ইউনিক নাম্বার রয়েছে তিনি সেটা নোট করে রাখেন এবং প্রিসাইডিং অফিসারের যে ডায়েরি থাকে সেক্ষেত্রেও কিন্তু কন্ট্রোল ইউনিটের নাম্বার থাকে এবং যখন তিনি ডিসিআরসিতে জমা করতে চান তখন কিন্তু কন্ট্রোল ইউনিটের নাম্বারের সাথে যেই প্রিসাইডিং অফিসার যে নাম্বারটি লিখেছেন সেটাকে তিনি মিলিয়ে দেখেন। অর্থাৎ ডিসিআরসিতে যে রিসিভিং সেন্টারে যিনি থাকেন যদি না মেলে তাহলে কিন্তু কন্ট্রোল ইউনিটই জমা নেওয়া হয় না, অর্থাৎ সেটা কিন্তু খুবই দরকার। আর কন্ট্রোল ইউনিটের মধ্যে একটা ট্যাগ থাকে যেটাকে বলা হয় অ্যাড্রেস ট্যাগ। সেক্ষেত্রে প্রতিটি দলের, অর্থাৎ যতগুলো সব দলের তো আর এজেন্ট তো থাকে না, যে কতগুলো এজেন্ট থাকে সবার সই নিয়ে নেওয়া হয়। অর্থাৎ এক্ষেত্রে যদি কন্ট্রোল ইউনিটকে চেঞ্জ করতে হয় তাহলে সেক্ষেত্রে সেই যে ট্যাগ রয়েছে সেই ট্যাগটিকে পুরোপুরিভাবে চেঞ্জ করতে হবে এবং ট্যাগের মধ্যে মারা থাকে গালা, অর্থাৎ গালাও চেঞ্জ করতে হবে, যেটা কিন্তু ধরতে গেলে এক কথা ইম্পসিবল, গালা চেঞ্জ হবে না। অর্থাৎ কন্ট্রোল ইউনিট চেঞ্জ হয়ে যাবে, সেটা কিন্তু হওয়ার সম্ভাবনা খুবই কম, অর্থাৎ হওয়ার সম্ভাবনা প্রায় নেই বললেই চলে। এবার আসছি ব্যালট ইউনিট। ব্যালট ইউনিটের কোনো কাজ এখানে নেই, ব্যালট ইউনিট দরকারই নেই, ব্যালট ইউনিট আলাদা। অর্থাৎ ব্যালট ইউনিট কন্ট্রোল ইউনিটের সঙ্গে আলাদা হয়ে যাওয়ার পরে ক্লোজ করে দেওয়ার পর, অর্থাৎ ভোটিং প্রসেসটাকে ক্লোজ করে দেওয়ার পরে আর তারপরে ব্যালট প্রেস করলে পরেও আবার আর কন্ট্রোল কেউ যদি ব্যালট ইউনিটে গিয়ে যদি প্রেসও করে তবুও ভোট কাউন্ট হবে না, ওখানেই লাস্ট, ওটাই শেষ, তারপরে কিন্তু কোনোভাবে ভোট কাউন্ট হবে না। হলো, তো এখন ব্যাপারটি হচ্ছে ক্লোজটাকে কিন্তু টিপা, ক্লোজ টিপার পরে রেজাল্ট টিপতে হবে, আর একটা হচ্ছে ক্লিয়ার। ক্লিয়ার হয়ে গেলে সমস্ত কিছু হয়ে গেল, মুছে গেল সমস্ত ডেটা, তারপরে আবার নতুন করে শুরু হবে।
ঠিক আছে, অর্থাৎ তারপরে 1 থেকে শুরু হবে। ধরুন কোনো জায়গায় ভোটিং হয়েছে ধরুন 700 থেকে শুরু হবে না, 1 থেকে শুরু হয়ে যাবে। অর্থাৎ সেটাকে পুরোপুরিভাবে ক্লিয়ার করলে ভোটিং আবার প্রথম থেকে শুরু হবে, অর্থাৎ সেটা পসিবল না, হয়ে গেল। আর ভিভিপ্যাটের কী দরকার? ভিভিপ্যাট হচ্ছে কোনো জায়গায় যদি কারোর যদি কাউন্টিং নিয়ে কোনো রকমভাবে অবজেকশন থাকে, তাহলে ভিভিপ্যাট কাউন্টিং করা হবে। সেক্ষেত্রে কোন পার্টি কতগুলো মানে ভোট পেয়েছে সেই অনুযায়ী কিন্তু কাগজ থাকে। অর্থাৎ কোনো পার্টি ধরুন 200 ভোট পেয়েছে, তো তার জন্য 200খানা কাগজ থাকবে। তো সেক্ষেত্রে যদি কন্ট্রোল ইউনিটির সাথে যদি ভিভিপ্যাট না মেলে, তাহলে কিন্তু সেই বুথে আবার পোলিং হবে, অর্থাৎ সেটা কিন্তু ক্যান্সেল হয়ে যাবে। ঠিক আছে, অর্থাৎ বুঝতে পেরেছেন আপনি। অর্থাৎ শুধুমাত্র কন্ট্রোল ইউনিট চেঞ্জ করলে হবে না, কন্ট্রোল ইউনিটের সাথে ভিভিপ্যাটও কিন্তু চেঞ্জ করতে হবে। যদি কাউকে চেঞ্জ করতে হয়, তাহলে কন্ট্রোল ইউনিটের সাথে ভিভিপ্যাট চেঞ্জ করতে হবে। কারণ কারোর যদি সন্দেহ হয়, কেউ যদি কোর্টে মুভ করে, তাহলে কি কোর্টের থেকে কি অর্ডার দেবে যে ভিভিপ্যাট কাউন্ট করো। তাই ভিভিপ্যাট যখন কাউন্ট করবে, যখন কন্ট্রোল ইউনিট দেখবে, তখন দুটো আলাদা। ধরুন কেউ পেয়েছে 200 ভোট এখানে, ওখানে দেখা যাচ্ছে তার নামে তো 400 ভোটের আছে, অর্থাৎ সেটাকেও চেঞ্জ করতে হবে। যে কেউ চ্যালেঞ্জ করতে পারে, তো সেটা তো এক কথায় পসিবল নয়। তো এবার আসছে হচ্ছে কাউন্টিংয়ের সময় কি হয়। কাউন্টিংয়ের সময় কিছুই করা হয় না, প্রত্যেকটি পার্টির এজেন্ট থাকে। নর্মালি যে এজেন্ট ভোটের সময় থাকে তাকে যেতে হয়, অনেক সময় যায় না, বা অনেক সময় যায়ও। যদি যায় তাহলে সে দেখবে না, ঠিক আছে এখানে আমার সিল রয়েছে, নির্দিষ্ট বুথে যে বসেছিল আমার সিল রয়েছে, ঠিক আছে, এটা আমার সই, এটা আমার সই, এটা আমার সই রয়েছে। তারপর সেই সিলটিকে কাটা হবে, তারপরে রেজাল্ট ক্লিক করা হবে, তারপরে সেক্ষেত্রে ক্লিয়ার করা হবে। রেজাল্ট করার সময় প্রত্যেকটি ক্যান্ডিডেট কতগুলো করে ভোট পেয়েছে সেটা কিন্তু উঠে যায়, সেটা কিন্তু পোলিং এজেন্টদেরও দেখানো হয়। এবং সেখানে কাউন্টিং এজেন্ট থাকে, কাউন্টিং সুপারভাইজার থাকে, একজন মাইক্রো অবজারভার থাকেন। তিনজনেই কিন্তু আলাদা আলাদা শিটে নোট করেন। অর্থাৎ এমনটা নয় যে প্রথমজন নোট করছেন তারপরের জন ঘুরে বেড়াচ্ছেন, এটা কিন্তু হয় না। তারপরে টোটালটা মনিটরিং হয়। আর ব্যাপারটা হচ্ছে এরকম, মানে মেশিনগুলো না পর বসানো হয়। অর্থাৎ এমনটা নয় যে একটা বদ্ধ করে একটা মেশিন বসানো হয়েছে, সেখানে 2-3জনই আছে, তাহলে সেখানে ম্যানুপুলেশন সম্ভব। কিন্তু যেহেতু অনেকজন এক জায়গায় আছেন না, সেক্ষেত্রে ম্যানুপুলেশন করাটা কিন্তু অতটা ইজি নয়। আপনারা হয়তো জানেন যে বন্ধ ঘরে ম্যানুপুলেশন 2-3জনের মধ্যে করাটা যতটা মানে সম্ভব, একটা 1000 জনের মধ্যে সবাই সবার পাশে বসে রয়েছেন, প্রত্যেকটি মেশিন পাশাপাশি রয়েছে, প্রচুর কাউন্টিং এজেন্ট বসে রয়েছেন পাশাপাশি, তারপরে সেন্ট্রাল ফোর্স রয়েছে, অবজারভার রয়েছে, সেখানে কিন্তু ম্যানুপুলেশন করাটা কিন্তু সম্ভব নয়। এবং কোনো যিনি কাউন্ট করছেন, কাউন্টিং এজেন্ট যিনি থাকছেন, তিনি কিন্তু যে এই এজেন্ট থাকছে পার্টি এজেন্টের সঙ্গে কিন্তু কোনো রকমভাবে কথা বলতে পারবেন না। জাস্ট কত নাম্বার হয়েছে তিনি দেখাবেন, তো হলো কত নাম্বার হয়েছে তিনি লিখলেন, লেখার পরও হয়ে গেল, চলে গেল। তো প্রত্যেকটি রাউন্ডের পরে টোটাল অ্যাড করা হয়। এক্ষেত্রে যিনি কাউন্টিং এজেন্ট থাকেন তিনি অ্যাড করেন, যিনি মাইক্রো অবজারভার থাকেন তিনি অ্যাড করেন, তারপর ওক্ষেত্রে যিনি পার্টির এজেন্ট রয়েছেন তিনিও কিন্তু অ্যাড করেন। তিনটা অ্যাড করার পরে যখন ট্যালি হয়, তখন এক একটা রাউন্ডের পরে সেটাকে ডেটাটাকে পাঠানো হয়, সেখান থেকে অ্যানাউন্স করা হয়। তো এটা গেল হচ্ছে টোটাল প্রসিডিওর। এরপরে আপনার পোস্টাল ব্যালটে আসছি। পোস্টাল ব্যালটের ব্যাপারটা না একটু আলাদা, ওটা কিন্তু অনেক সময় কিন্তু ভুল হওয়ার সম্ভাবনা থাকে। ভুল হয় না, কিন্তু কিছু কিছু ক্ষেত্রে না সমস্যা হয়, ওটা পরে বলছি। দেখুন এখন আমি না ইভিএম নিয়ে প্রথমে বলি, ঠিক আছে। তো কাউন্টিং পর্যায়ে কারচুপি ভোট গণনার সময় ভুল বা ইচ্ছাকৃতভাবে পরিবর্তন, যেটাকে কাউন্টিং পর্যায়ে কারচুপি বলা হয়। তবে কাউন্টিং এজেন্ট উপস্থিত থাকেন। কিছু এলাকায় ভোটারদের উপর চাপ, কিন্তু 2021-এ কেন্দ্রীয় বাহিনীর কারণে এই অভিযোগ তুলনামূলকভাবে কম ছিল। 2021-এ যেহেতু এটা নিয়ে একটা সমস্যা হয়েছে, সেহেতু সবার মনে রয়েছে, তাই সবাই কিন্তু ভাবছে যে কিছু একটা হয়তো হয়েছে। স্থানীয় প্রশাসনিক পক্ষপাত, স্থানীয় স্তরে বায়াস থাকলে প্রভাব পড়তে পারে, কিন্তু নির্বাচন কমিশন সাধারণত নিয়ন্ত্রণে রাখার চেষ্টা করে। অর্থাৎ অতটা ইজি নয় যে পার্টিকুলার একজনকে ম্যানেজ করে টোটাল ভোটিং প্রসেসটাকে পুরোপুরিভাবে ম্যানুপুলেট দেওয়া সম্ভব নয়। টোটাল যদি ভোটিং প্রসেসটাকে ম্যানুপুলেট করতে হয়, তাহলে যতজন রয়েছে ইনভলভ সেই ভোটিং প্রসেসে সবাইকে ম্যানুপুলেট করতে হবে। দেখুন বাস্তবতার যদি কেউ কিছু থাকে, সেটা হচ্ছে বড় স্কেলে ইলেকশন রিগিং করা ভারতে খুব কঠিন, কারণ বহু স্তরে নজরদারি থাকে, আদালত থাকে, মিডিয়া থাকে, বিরোধী দল থাকে। যদি ব্যাপক চুরি হতো তাহলে আদালতে কিন্তু প্রমাণ হওয়ার একটা সম্ভাবনা ছিল। দেখুন এক এক করে এখন বলছি, যে পয়েন্টগুলো আপনাদের জানানোর চেষ্টা করছি। ইভিএম হ্যাক করা কি সম্ভব? দেখুন ইভিএমে কোনো রকমভাবে ওয়াইফাই নেই, কোনো রকমভাবে ইন্টারনেট নেই, একেবারে প্রোগ্রাম করা হলে বাইরে থেকে কোনোভাবে পরিবর্তন করা যায় না। আলাদা কন্ট্রোল ইউনিট থাকে এবং ব্যালট ইউনিট আলাদা থাকে। ভোট হয়ে যাওয়ার পরে কন্ট্রোল ইউনিট, ব্যালট ইউনিট সমস্ত কিছু আলাদা করে জাস্ট কন্ট্রোল ইউনিটটা এবং ভিভিপ্যাটটাই তো মেন, সেটাকে আলাদাভাবে স্ট্রং রুমে রেখে দেওয়া হয়।
তাহলে হ্যাকিং কি সম্ভব? রিমোট হ্যাকিংটা প্রায় অসম্ভব। ফিজিক্যাল টেম্পারিং থিওরিটিক্যালি সম্ভব, অর্থাৎ থিওরিটিক্যালি যদি কেউ বলে তাহলে সম্ভব, কিন্তু মেশিন সিল থাকে, স্ট্রং রুমে সিসিটিভি ক্যামেরা থাকে, সিকিউরিটি থাকে, সব দলের এজেন্ট নজরে রাখে। তো সেক্ষেত্রে ব্যাপক স্কেলে ইভিএম হ্যাক করা খুবই কঠিন, প্রায় অসম্ভবের কাছাকাছি। এবার আসছি ভিভিপ্যাট মিসম্যাচ, কাগজ ভার্সেস ইভিএম। ভিভিপ্যাট মানে হচ্ছে পেপার সিল ভেরিফিকেশন, অর্থাৎ পেপার সিল কিন্তু একটা একটা করে পড়তে থাকে। ভোট দিলে কাগজে নাম দেখা যায়, কিছু বুথে র্যান্ডম কাউন্টিং হয়। সমস্যা কোথায় হয়? সব বুথে 100% মিলিয়ে দেখা হয় না, অর্থাৎ ভিভিপ্যাট যদি কাউন্টিং করা শুরু হয় তাহলে ভোটিং পুরো কাউন্টিং শেষ হতে 2-3 দিন লেগে যাবে। কেননা ভাবুন, কোনো একটা বুথে ভোট হয়েছে 1100, তো জাস্ট ওখানে ইভিএম যে কন্ট্রোল ইউনিট আছে, কন্ট্রোল ইউনিটে রেজাল্ট ক্লিক করলো, জাস্ট প্রথমে দেখাবে নাম্বার অফ ক্যান্ডিডেট ধরুন 10, 1 নাম্বার ক্যান্ডিডেট টোটাল ভোটস ধরুন 300, নাম্বার 2 ক্যান্ডিডেটস টোটাল ভোট ধরুন 200, নাম্বার 3 ক্যান্ডিডেটস টোটাল ভোট ধরুন 100, এরকমভাবে ডিসপ্লে হতে থাকে, আর যে থাকে তিনি নোটস করতে থাকেন, ঠিক আছে। কিন্তু এটা তো একটা না কিছু সময়ের মধ্যে হয়ে যায়, 1-1.5 মিনিট 2 মিনিটের মধ্যে কমপ্লিট হয়ে যায়, ঠিক আছে। কিন্তু এটা যদি এখন যদি ভিভিপ্যাটে যদি প্রত্যেকটা যদি পেপার স্লিপ কাউন্টিং করা শুরু হয়, তো 1200 কাউন্ট করতে কতক্ষণ লাগবে? তো সেক্ষেত্রে ভুল হবে, ধরুন কোনো সময় মানে কেউ ধরুন তাড়াহুড়ো করার জন্য ভুল কাউন্ট করে ফেললো, তো সেক্ষেত্রে কি দেখলো, ইভিএমে একটা দেখাচ্ছে, ভিভিপ্যাটে এটা আল্লাহ হচ্ছে আবার কাউন্ট করো, এটা একবার কাউন্ট করো, ওটা একবার কাউন্ট করো। তো সেক্ষেত্রে না প্রসেসটা অনেক লেন্দি হয়ে যাবে, এবং আমাদের ভিডিওটাও লেন্দি হয়ে যাচ্ছে মোস্ট প্রবাবলি। আর একটু ওয়েট করুন, ভালো লাগবে। তো ভিডিওটা না মানে কী হবে না, প্রসেসটা অনেকটা লেন্দি হয়ে যাবে, সেই কারণে কিন্তু ভিভিপ্যাট প্রত্যেক ক্ষেত্রে কাউন্ট করা সম্ভব নয়। সেটা সুপ্রিম কোর্টেও এই মামলা গেছিলো, সুপ্রিম কোর্টও বলে দিয়েছে যে ভিভিপ্যাট প্রত্যেক ক্ষেত্রে কাউন্ট করা পসিবল নয়, ঠিক আছে। তো এখন ব্যাপারটি হচ্ছে, কোনো কেসে যদি কারোর মনে হয় যে কিছু একটা গড়বড় হয়েছে, তাহলে পরে ভিভিপ্যাট এ ধরা পড়ার কথা। কারণ ধরুন নাম্বার 1 এক নম্বর ক্যান্ডিডেট ধরুন 400 ভোট পেয়েছে, কিন্তু সে ভাবছে যে আমি তো 400 ভোট নয়, আমি তো এখানে 700 ভোট পাওয়ার কথা। তো তিনি তখন কি করবেন, যে তিনি তখন কোর্টে কেস করবেন বা নির্বাচন কমিশনে অ্যাপিল করবেন, তখন ভিভিপ্যাট কাউন্টিং করা হতে পারে। তো সেক্ষেত্রে সেই যদি তখন দেখা যায় যে ভিভিপ্যাটে তো আছে 700, আমাকে এখানে দেখিয়েছে 400, তো সেক্ষেত্রে একটা মস্ত বড় মিসম্যাচ, আবার রিপোলিং হবে সেই বুথে। অর্থাৎ সেক্ষেত্রে কিন্তু যে করবে বা যারা করবে, সে কিন্তু মানে ও কিন্তু জানে যে আমি যদি এটা করি তাহলে ভিভিপ্যাটের সঙ্গে মিলবে না, ভিভিপ্যাটের সঙ্গে মিলতে গেলে আমাকে টোটাল মেশিন নিতে হবে, অর্থাৎ টোটাল যে 1000 ভোট হয়েছে সেই 1000 ভোট আবার করাতে হবে। এবং এক্ষেত্রে না যে ইসে রয়েছে, অর্থাৎ টোটাল ভোট কত পোল হয়েছে, যদিও এটা এজেন্টের কাছেও থাকে যে টোটাল ভোট কত পোল হয়েছে, তার মধ্যে মেল কতজন রয়েছে, ফিমেল কতজন রয়েছে, সেটা থাকে, কিন্তু সেই অনুযায়ী তাকে আবার ভোট করতে হবে, অর্থাৎ টোটাল মেশিন সঙ্গে করে নিয়ে যেতে হবে, তারপরে করতে হবে। না হলে পরে টোটাল মেশিন থাকে সিসিটিভির কভারেজে, তো সেটা তো প্রায় ইম্পসিবল, ঠিক আছে। এখন দেখুন, কাউন্টিং স্টেজ ম্যানুপুলেশন কি করা সম্ভব? এটা সবচেয়ে বেশি বলা হয় যে কাউন্টিং স্টেজে ম্যানুপুলেশন হয়েছে, যেটা আপনারাও হয়তো বলে থাকেন বা কেউ বলেছে, আপনি শুনেছেন। অভিযোগ যে কাউন্টিং টাইমে নাম্বারস বদলে দেওয়া হয়। বাস্তবতা, প্রতিটি টেবিলে সব দলের এজেন্টসরা উপস্থিত থাকেন, প্রতিটি রাউন্ডে রেজাল্ট লিখিতভাবে নেওয়া হয়, একটা রাউন্ড শেষ হলো, রেজাল্ট লিখিতভাবে নেওয়া হয়, অর্থাৎ একজন আসেন, এসে প্রত্যেকটি টেবিল থেকে নাম্বার তিনি নোটস করে নিয়ে যান। শেষে ফর্ম 17-এর ডেটা থাকে, অফিসিয়াল রেকর্ড। তাহলে কিভাবে সম্ভব? ছোটোখাটো হিউম্যান এরর হতে পারে, ধরুন কারো একজন ধরুন 573 হয়েছে, তিনি এখানে 573-এর জায়গায় 573-735 করে দিলেন। তো এক্ষেত্রে না কিছু কিছু হিউম্যান এরর হতে পারে, যদিও চান্সেস কম, কারণ সেটাকে আবার ক্রস ভেরিফাই করা হয়। কিন্তু বড় স্কেলে যদি বদলাতে হয়, তাহলে ব্যাপারটি শুনুন, যে বহু এজেন্টকে জড়িত থাকতে হবে, বহু অবজারভারকে জড়িত থাকতে হবে, বহু অফিসারকে জড়িত থাকতে হবে, অর্থাৎ একটা লার্জ স্কেলে যিনি কাউন্টিং এজেন্ট ছিলেন, যিনি কাউন্টিং সুপারভাইজার ছিলেন, বা যিনি মাইক্রো অবজারভার ছিলেন, সেই সময়তে সবাইকে ইনভলভ থাকতে হবে। এবং এত বড় একটা ম্যান ফোর্সকে কিন্তু ইনভলভ করাটা প্রায় ইম্পসিবল, কারণ আমি দেখেছি আমার জানা কেউ তো কোনোভাবে কিছু ম্যানুপুলেট হয়নি। অর্থাৎ সেক্ষেত্রে আমি আমার বাস্তবতা দিয়ে বলছি, সেটা কিন্তু প্রায় ইম্পসিবল। অন্যের ক্ষেত্রে ধরুন হয়েছে, সে তখন বলবে হ্যাঁ আমার বুথে তো হয়েছে, বা আমার কাউন্টিং সেন্টারে তো হয়েছে, তো সেটা তিনি কমেন্টে বলতে পারেন, তাহলে আমার একটা এক্সপিরিয়েন্স হবে, কিন্তু আমার ক্ষেত্রে হয়নি। তো ভার্ডিক্ট হচ্ছে, লার্জ স্কেল ম্যানুপুলেশন প্র্যাকটিক্যালি খুব কঠিন,
বুথ ক্যাপচারিং ইন্টিমিডেশন, আগে 90-এর দশকে এটা বড় সমস্যা ছিল, এখন কেন্দ্রীয় বাহিনীর লাইভ নজরদারির জন্য কিন্তু বুথ নজরদারি, বুথ ট্যাম্পারিং ক্যাপচারিং নিয়ে আমরা খুব একটা কথা বলবো না, কারণ সেটা তো আলাদা ব্যাপার, সেটা কাউন্টিংয়ের মধ্যে পড়ছে না, সেটা বুথ ক্যাপচারিং আলাদা, ভোট দান অর্থাৎ সেটা ভোটিং ডের দিন পড়ছে, ভোটিং ডের নিয়ে আমরা কোনো কথা বলছি না, আমরা জাস্ট কথা বলছি কাউন্টিং ডে নিয়ে। তো স্ট্রং রুম টেম্পারিং কি হতে পারে? ভোট দেওয়ার পরে ইভিএম রাখা হয় স্ট্রং রুমে, অভিযোগ রাতে মেশিন বদলে দেওয়া হয়, বাস্তবতা সিসিটিভি থাকে 24/7, ক্যান্ডিডেটস রিপ্রেজেন্টেটিভ বাইরে বসে থাকেন, সিল ব্রেক হলে সাথে সাথে ধরা পড়বে। এবং এবার তো নির্বাচন কমিশন বলে দিয়েছে যে জিপিএস ট্যাগিং থাকছে, অর্থাৎ সেই মেশিন যদি অন্য কোথাও চলে যায় জিপিএসের ট্যাগ হবে, অর্থাৎ সেক্ষেত্রে এবার তো পসিবলই নয়। এবার কাউকে যদি চেঞ্জ করতে হয় স্ট্রং রুমে বসে তাকে সেই মেশিনের সাথে কন্ট্রোল ইউনিট লাগাতে হবে, ভিভিপ্যাট লাগাতে হবে, হলো। তারপরে ভিভিপ্যাট লাগানোর পরেও হবে না, কারণ যেদিন ভোটিং ডে, কবে হয়েছে ভোটিং, সেটা যখন কাউন্টিং শুরু হবে তো ভোটিং ডে কিন্তু দেখিয়ে দেবে। তো সেক্ষেত্রে পরের দিন যদি ভোটিং হয় তাহলে যিনি কাউন্ট করছেন যিনি কিন্তু নজর করবেন যে ভোটিং ডে কবে ছিল, ও বাবা এটা তো দুদিন পরে ভোট হয়েছে, তিনি সঙ্গে সঙ্গে রিপোর্ট করবেন, সঙ্গে সঙ্গে ওই কন্ট্রোল ইউনিট নিয়ে যাওয়া হবে, ওই পার্টিকুলার ওই বুথে আবার রিপোল হবে। অর্থাৎ সেটাও পসিবল নয়, সেটা করলে ওই দিনই করতে হবে, আর ওই দিনই তো পসিবলই নয়, কারণটা হচ্ছে ওই দিনই অনেক বুথে এমন হয় যে ক্ষেত্রে জমা করতে করতে রাত হয়ে যায়, রাত্রি 12টা পার হয়ে যায়, আর ডিসিআরসিতে জমা করার সময় প্রচুর পুলিশ থাকে, সেই সময় কোনোভাবে টেম্পারিং পসিবল নয়। আর যদি করতে হয় তর্কের খাতিরে যদি ভাবি, তো সেক্ষেত্রে কন্ট্রোল রুমে বসে কন্ট্রোল ইউনিটের সাথে ভিভিপ্যাট, তারপরে ব্যালট ইউনিট সব লাগাতে হবে, পুরো ক্লিয়ার করতে হবে, আবার প্রথম থেকে ভোট দেওয়া শুরু করতে হবে। আর যখনই ব্যালট ইউনিটে প্রেস করা হবে টি করে শব্দ হবে, তারপরে ভোট হবে। এটা তো এরকম নয় যে একটা একটা করে ছাপ্পা মেরে দিলাম কেউ দেখতে পারলো না, শব্দ হবে। তো তখন তো কেউ লক্ষ্য করবেন না শব্দ কেন হচ্ছে, কন্টিনিউয়াস কোনো একটা বুথে যদি ধরুন 1000 ভোটিং হয়েছে তো 1000 বার টি করে শব্দ হবে, তো সেক্ষেত্রে তো ধরা পড়েই যাবে। তো সেটাও কিন্তু সম্ভব নয়, ভিডিওটি অনেকটাই বড় হয়ে যাচ্ছে। তাহলে দেখুন, তাহলে এখন ব্যাপারটি হচ্ছে আমার দেখা আমি যে এক্সপিরিয়েন্স করেছি, দেখুন কোথায় আমি ভোট করিয়েছি বা কোথায় আমি কাউন্টিংয়ে ছিলাম এটা বলা যাবে না, কারণ এটা কিছু জিনিস সিক্রেট রাখতে হয়, তো এগুলো জিনিস তো কোনোভাবে বলা যাবে না। কিন্তু আমি নিজে দেখেছি যে এটা পসিবল নয়। কিন্তু পোস্টাল ব্যালট যেটা হয় না, যেটা ধরুন কেউ যিনি ধরুন ভোট করতে গেছেন, তো তিনি তো আর ওই দিন ভোট দেননি, তো ভোট যিনি পোলিং অফিসার ছিলেন বা ভোট কর্মী তারা তো পোস্টাল ব্যালটে ভোট দেন, সেটা তো একটা। আর নাম্বার 2তে হচ্ছে বাড়ি বাড়ি গিয়ে যে ভোট নেওয়া হয়, তো সেক্ষেত্রে না অনেক ক্ষেত্রে সমস্যা হয়, তো সেটাও আমি এক্সপিরিয়েন্স করেছি। তো সেক্ষেত্রে সামান্য কিছু ক্ষেত্রে কিছু পসিবল হওয়ার একটা সম্ভাবনা থাকলেও থাকতে পারে, যদিও সেটা কেউ ইচ্ছাকৃতভাবে করে না, সেটা হয়ে যায়। কিভাবে হয় সেটা এখন করলে পরে ভিডিওটি আরও লেন্দি হয়ে যাচ্ছে, আপনারা নিজেরাই দেখতে চাবেন না। তো যদি আপনি চান যে আমি এটা নিয়ে একটা ভিডিও বানাই যে পোস্টাল ব্যালটের ক্ষেত্রে কি হয়, তাহলে সেক্ষেত্রে আমি আরেকটা ভিডিও বানিয়ে দেবো। তো আশা করি এই ভিডিও করার পর আমার কোনো সমস্যা হবে না, অর্থাৎ কোনো কেস ফেস তো সাধারণত হওয়ার কথা নয়, কারণ আমি তো কোনো কনস্টিটিউয়েন্সির নাম বলিনি বা কোনো কিছুর বলিনি, জাস্ট আমার এক্সপিরিয়েন্স বলেছি যে কী কী হয়। আর এটাই বাস্তবিত হয়, কোনোভাবে ইভিএম টেম্পারিং পসিবল নয় কাউন্টিং ডেতে, কোনোভাবে মানে গণনা কেন্দ্রে যদি কেউ ভাবে যে গণনা কেন্দ্রে ভুলভাল হয়েছিল, তো সেটাও প্র্যাকটিক্যালি পসিবল নয়। তো সেক্ষেত্রে যদি কোথাও হয়ে থাকে কোনো একটা পার্টিকুলার যদি কাউন্টিং মানে রুমে বা কাউন্টিং একটা হলে যদি টোটালটাই যদি চেঞ্জ করে দেওয়া যদি কারোর পক্ষে পসিবল হয়, তাহলে সেক্ষেত্রে হতে পারে, যদিও সেটার চান্সেস খুবই কম। তো আপনি কি মনে করেন, আপনাদের মধ্যেও তো অনেকে রয়েছেন যে কাউন্টিং করিয়েছেন, সেক্ষেত্রে অনেক রয়েছেন আমাদের সাবস্ক্রাইবারের মধ্যে আমি আশা করি। তো অবশ্যই জানাবেন আপনাদের এক্সপিরিয়েন্স যে এটা কি আদৌ হয় কি হয় না। তো অসংখ্য ধন্যবাদ ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য।